হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে এমন এক সাইকোপ্রেমিকের গল্প শেয়ার করব যে কিনা একজন জিনিয়াস হ্যাকার। মানুষের সাইকোলজি নিয়ে কিভাবে খেলতে হয় সেটা খুব ভালো করেই তার জানা। এমনকি সে ইতিহাসের প্রথম ব্যক্তি যে কিনা বুদ্ধির জোরে জাপানের জেল থেকে পালিয়েছে। আর তার এই অসাধারণ ট্যালেন্টের জন্য জাপানের সবথেকে বড় টেররিস্ট গ্রুপ হিবিস্কাস থেকে তার ডাক আসে। কিন্তু সেই মাফিয়া গ্রুপে যুক্ত হওয়ার পর তার সামনে এমন সব রহস্য আসে যেগুলো শুধু তারই নয় বরং আমাদের কল্পনাকেও হার মানাবে। কিন্তু কি এমন রহস্য জেনেছিল সে? সেই সব প্রশ্নের উত্তরই জানবো 2024 সালের একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি স্টোলেন আইডেন্টিটি 3 এর গল্প থেকে। হ্যাকিং, থ্রিলিং আর সাইকোলজির খেলায় ভরপুর এই মুভিটাতে আপনি বোর হওয়ার কোনো সুযোগই পাবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে দেন, আর আমি মূল গল্প বলা শুরু করি। শুরুতেই আমরা একটা মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই। মেয়েটা যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল তখনই হঠাৎ একটা লোক এসে তাকে ভয় দেখাতে শুরু করে, আর সাথে সাথেই লোকটার ঘুম ভেঙে যায়। ইনি হচ্ছেন আমাদের গল্পের অন্যতম মেইন ক্যারেক্টার উরানো। এতক্ষণে আসলে সে স্বপ্ন দেখছিল। তাকে অন্যতম মেইন ক্যারেক্টার বলার কারণ হচ্ছে এখানে আরো একজন মেইন ক্যারেক্টার আছে যার নাম হলো কাগায়া। জাপানিজ ইন্টেলিজেন্সের একজন ডায়নামিক অফিসার। সে রিসেন্টলি প্রমোশন পেয়ে স্পেশাল সিকিউরিটি ব্রাঞ্চে কাজ করছে। তবে এমন একটা সাফল্যতেও সে খুব একটা খুশি নয়, কারণ তার জীবনে একমাত্র লক্ষ্য উরানোকে খুঁজে বের করা। গত 5 বছর ধরে সে উরানোকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তার কাছে পৌঁছাতে পারেনি। কিন্তু কেন আর কে বা এই উরানো? এর উত্তরগুলো জানতে হলে অতীতের কিছু গল্প আমাদেরকে জেনে আসতে হবে। উরানো হচ্ছে একজন সাইকো কিলার। ঘটনাক্রমে সে আসামি নামের একটা মেয়েকে ভালোবেসে ফেলে আর তাকে পাওয়ার জন্য হন্য হয়ে ওঠে। এই চক্করে সে অনেক মানুষকে নির্মমভাবে হত্যাও করেছে, আর তাই কাগায়া প্রতিনিয়ত তাকে খুঁজে বেড়াচ্ছে। বেশ কয়েকবার উরানোকে ধরতে গেলেও উরানো তার হাত থেকে ফসকে বেরিয়ে গিয়েছে। তবে এই সাইকোপ্রেমিক কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, সে একজন জিনিয়াস হ্যাকার। মানুষের সাইকোলজি নিয়ে কিভাবে খেলতে হয় সেটা খুব ভালো করেই তার জানা। সে ইতিহাসের প্রথম ব্যক্তি যে কিনা বুদ্ধির জোরে জাপানের জেল থেকে পালিয়েছে। আর এই অসাধারণ ট্যালেন্টের জন্য একদিন জাপানের সবথেকে বড় টেররিস্ট গ্রুপ হিবিস্কাস থেকে তার ডাক আসে। হিবিস্কাসের সেক্রেটারি জিনের কাছ থেকে সে জানতে পারে যে কিছুদিনের মধ্যেই কোরিয়া এবং জাপান গভর্নমেন্টের যৌথ সামিট অনুষ্ঠিত হতে চলেছে। সামিটটা সাকসেসফুল হলে দুই দেশের টেরোরিজম অনেকাংশেই কমে আসবে। তাই হিবিস্কাসের উদ্দেশ্য এই সামিটটা পণ্ড করা। এই কাজে সাহায্যের জন্যই উরানোকে হায়ার করা হয়েছে। এই কাজের জন্য উরানোকে অনেক টাকা অফার করে সে, কিন্তু উরানো টাকার বদলে একটা অদ্ভুত দাবি করে বসে। সে একজন ফেমাস সায়েন্টিস্টের সঙ্গে দেখা করতে চায় যে কিনা বিভিন্ন জীবন্ত প্রাণীর প্রতিমূর্তি তৈরি করতে পারে। যদিও দাবিটা একটু অদ্ভুত, কিন্তু জিন তার কথায় রাজি হয়ে যায়। এদিকে পুলিশ আরেক সাইকোকে অ্যারেস্ট করে যে কিনা সাতুকি নামের একজন এজেন্টকে সবার সামনে নির্মমভাবে হত্যা করেছিল। পুলিশ এটার কারণ জানতে চাইলে ছেলেটা জানায় সে সাতুকিকে ভালোবাসত। সে সাতুকির ডিভাইস হ্যাক করে প্রতিনিয়ত তার উপর নজর রাখত। এরপর যখন সে জানতে পারে যে সাতুকি অন্য কাউকে ভালোবাসে, তখন রাগের মাথায় নির্মমভাবে মেয়েটাকে মেরে ফেলে। এখন একজন এজেন্টের আইডি হ্যাক করা তো এত সহজ নয়। তাই পুলিশ যখন জানতে চায় যে সে এত অ্যাডভান্স হ্যাকিং কিভাবে শিখল, তখন কিলার জানায় সে ডার্ক ওয়েব থেকে শিখেছে। সেখানে তাদের একজন গুরু আছে যাকে তারা গড বলে ডাকে। হ্যাকিংয়ের জগতে তার সাথে টেক্কা দেওয়ার মতো কেউই নেই। কাগায়া আড়াল থেকে কথাগুলো শুনে বুঝে যায় যে ডার্ক ওয়েবের এই গড আর কেউই নয় বরং উরানো। সে তার সিনিয়রকে বিষয়টা জানায়, কিন্তু তখন তার সিনিয়র এটা মানতে চায় না, কারণ পুলিশের রেকর্ড অনুযায়ী উরানো মারা গিয়েছে। কিন্তু কাগায়ের বিশ্বাস উরানো মরেনি। এদিকে পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিন তার অ্যাসিস্ট্যান্ট সুমিনকে উরানোর দেখাশোনার জন্য নিয়োজিত করেছে। সে উরানোকে তার রুম দেখিয়ে দেয়, তারপর তাকে সিডিউস করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু উরানোকে বোকা বানানো এতটাও সহজ নয়। সে তৎক্ষণাৎ বুঝতে পারে সুমিন জিনের কথাতেই উরানোকে নিজের কন্ট্রোলে রাখার জন্য এমনটা করছে। তাই ধরা পড়ার পর সুমিন চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলে উরানো আবারও আসামিকে নিয়ে রিসার্চে ব্যস্ত হয়ে পড়ে। আসামির আইডিতে তার হাজব্যান্ড তমিতার সঙ্গে ছবি দেখে উরানো তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপর দেখা যায় পরদিন সেই তমিতা একটা রেস্টুরেন্টে বসে আনমনে কানে ইয়ারফোন লাগিয়ে কাজ করছিল। এরই মাঝে হঠাৎ একজন ফিমেল স্টাফ সেই ইয়ারফোনের তারে পেঁচিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তাতে তমিতার ইয়ারফোনটা নষ্ট হয়ে যায়। মেয়েটা তখন তাকে একটা নতুন ইয়ারবাড উপহার দিতে যায়, কিন্তু সেটা অনেক দামি হওয়ায় তমিতা সেটা প্রথমে নিতে চায় না। তাছাড়া একজন সাধারণ ওয়েটারের কাছে এত দামি ইয়ারফোন দেখে সে খুব অবাক হয়। তখন মেয়েটা জানায় তাকে কোম্পানি থেকে একটা স্যাম্পল পিস দেওয়া হয়েছিল।
তো মেয়েটার রিকোয়েস্টে সে এবার এয়ারফোনটা নিয়ে নেয়। ওদিকে সুমিন উড়ানোর জন্য খাবার নিয়ে গিয়ে দেখে সে গত রাতের খাবারটা ছুঁয়েও দেখেনি। ব্যাপারটা তার কাছে একটু খারাপ লাগে, তবে সে কোনো রিয়্যাক্ট করে না। এরপর সে জিনের সাথে কথায় কথায় জানতে পারে যে মিশন শেষে জিন উড়ানোকে মেরে ফেলার প্ল্যান করেছে। সেটা শুনে সুমিন বেশ ঘাবড়ে যায়, তবে তার এখানে কিছুই করার ছিল না। পরদিন উড়ানো সুমিনের সঙ্গে সেই সায়েন্টিস্টের কাছে যায়। সেখানে গিয়ে সায়েন্টিস্টের কালেকশন দেখে উড়ানো ভীষণ ইমপ্রেস হয়ে যায়। সে পৃথিবীর অনেক দুর্লভ এবং বিলুপ্ত প্রাণীর প্রতিমূর্তি তৈরি করে সাজিয়ে রেখেছিল, তবে সব থেকে বেশি নজর কাড়ে একটা বাচ্চা মেয়ের প্রতিমূর্তি। মূর্তিটাকে দেখতে হুবহু জীবন্ত মানুষের মতো। সেটা দেখে উড়ানো খুব খুশি হয়। সে নিজেও একটা প্রতিমূর্তি তৈরি করতে চাইছিল, তবে সেটা কার তা আমরা একটু সামনেই জানতে পারবো। তো সেই রাতে উড়ানো ঘুমিয়ে পড়লে সুমিন তার গায়ের চাদরটা ঠিক করতে গিয়ে তার পিঠে কিছু অদ্ভুত আঘাতের দাগ দেখে হঠাৎ থমকে যায়। এরপর সে ওয়াশরুমে গিয়ে নিজের পিঠ চেক করলে আমরা তার পিঠেও ঠিক একই রকম কিছু দাগ দেখতে পাই। সেগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কারো অতীতই খুব একটা সহজ ছিল না, আর এখান থেকেই উড়ানোর প্রতি একটা অদ্ভুত মায়া তৈরি হয় সুমিনের। অন্যদিকে দেখা যায় কাগায়ের গার্লফ্রেন্ড মিনোরি কাগায়াকে জানায় যে তাকে বিজনেসের জন্য কিছুদিনের জন্য কোরিয়াতে যেতে হবে। কাগায়াও হাসি মুখে সেটা মেনে নেয়। এরপর সে অফিসে গিয়ে নিজের কাজ করছিল, তখনই হঠাৎ তাদের এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। সবাই তাড়াহুড়ো করে চেক করে দেখে যেই হোটেলে জাপান কোরিয়া সামিটের আয়োজন করা হচ্ছে সেটাকে টার্গেট করে একটা মিসাইল ছোড়া হয়েছে। 2 মিনিটের মধ্যেই মিসাইলটা টার্গেটে পৌঁছে যাবে। এটা দেখে তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা দ্রুত সমস্ত টিমকে অ্যাক্টিভ করে দেয়, আর সেই সাথে সাধারণ মানুষদেরকেও অ্যালার্ট করে দেয় যাতে তারা পালাতে পারে। এদিকে পুলিশের সিকিউরিটি টিম যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল মিসাইলটাকে আটকানোর, কিন্তু কোনোভাবেই মিসাইলটা ডিটেক্ট করা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ কাগায়া লক্ষ্য করে যে তারা যেই মিসাইলের ভিডিওটা দেখতে পাচ্ছে সেটা ফেক, কারণ মিসাইল লঞ্চিং এর ওই ভিডিওটার সাথে লাইভ ফুটেজের কোনো মিল নেই। সে বুঝতে পারে নিশ্চয়ই কেউ তাদের সার্ভার হ্যাক করে ওই কাজটা করেছে। কাগায়া তৎক্ষণাৎ তার বসকে বিষয়টা জানায়। সবাই তখন হতবাক হয়ে যায় যে তাদের এমন অ্যাডভান্স সিকিউরিটি সার্ভার হ্যাক করার সাহস কে দেখাতে পারে। তবে কাগায়া বুঝে গিয়েছিল কাজটা কার হতে পারে। ওদিকে জিনকে তখন দেখা যায় উড়ানোর কাজে সে বেশ ইমপ্রেস হয়েছে। উড়ানো তখন জিনের কাছে জানতে চায় যে তাদের পরবর্তী প্ল্যান কি হবে। তখন জিন জানায় তারা সামিটের দিন সেখানে একটা বড় ব্লাস্ট করাবে। এতে সামিট তো বন্ধ হবেই, সেই সাথে 2 দেশের মধ্যে সম্পর্কও নষ্ট হবে। উড়ানো তখন সেই কথা অনুযায়ী কাজে লেগে পড়ে। এরপর রাতে সুমিন উড়ানোর জন্য সুশি বানিয়ে নিয়ে যায়। সে ভেবেছিল এবারও হয়তো উড়ানো খাবারগুলো খাবে না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো খাবারটা দেখা মাত্রই উড়ানো খেতে শুরু করে। শুধু তাই নয়, খাবারের অনেক প্রশংসাও করে। সুমিন সেটা শুনে অবাক হয়ে যায়। সে জানায় এটা তার মায়ের রেসিপি। ছোটবেলায় তার মা নিজ হাতে এই সুশি বানিয়ে তাকে খাওয়াতো। সেটা শুনে উড়ানো বেশ খুশি হয়। এরপর সে সুমিনকে একটা কেবল দিয়ে সেটা জিনের চার্জিং কেবলের সঙ্গে রিপ্লেস করে দিতে বলে। যদিও সুমিন জিনের অ্যাসিস্ট্যান্ট ছিল, তবুও উড়ানোর রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়, কারণ উড়ানো দেখতে চাইছিল তাদের ইনফরমেশন আবার কোথাও লিক হচ্ছে কিনা। তাই সুমিন তার কথা মতো চুপিসারে জিনের অফিসে ঢুকে কেবলটা চেঞ্জ করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ জিন সেখানে চলে আসে। সৌভাগ্যবশত সে ঢোকার আগেই সুমিন আড়ালে লুকিয়ে পড়েছিল, তাই জিন আর তাকে দেখতে পায় না। এদিকে কাগায়া পরদিন অফিসে গিয়ে তার বসের কাছে জানতে পারে যে হিবিস্কাস গ্রুপ নিজেরাই ওই ফেক মিসাইল অ্যাটাকের দায়ভার নিয়েছে। সেটা শুনে কাগায়া একটু অবাক হয়ে যায়। তার সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই তাদের ডিপার্টমেন্টের মধ্যেই কেউ একজন হিবিস্কাসের সঙ্গে জড়িত, না হলে সামিটের লোকেশন তারা জানবে কিভাবে। এটা তো সিকিউরিটি টিমের বাইরে কেউই জানতো না। সেই সাথে কাগায়ের মনে আরও একটা সন্দেহ ছিল যে হিবিস্কাসের নিশ্চয়ই নতুন কোনো মেম্বার যুক্ত হয়েছে, কারণ এর আগে হিবিস্কাস কখনোই এত সুন্দরভাবে তাদের প্ল্যান এক্সিকিউট করতে পারেনি। প্রত্যেকবার সার্ভার হ্যাক করতে গিয়ে তারা ধরা পড়েছে, কিন্তু এবার সিকিউরিটি টিম বুঝতেও পারেনি কখন তাদের সার্ভার হ্যাক হয়ে গিয়েছে। এসব শুনে বস একটু চিন্তায় পড়ে যায় যে লোকটা কে হতে পারে, তবে যেই হোক না কেন সে একজন জিনিয়াস হ্যাকার। তখন কাগায়া জানায় লোকটা শুধু জিনিয়াস হ্যাকারই নয়, সে মানুষের সাইকোলজি নিয়েও খেলতে পারে। না হলে কখনোই সে এত কনফিডেন্টলি একটা ফেক ভিডিও তৈরি করে তাদেরকে কনফিউজ করতে পারত না। আর এমন কাজ করার সাহস শুধুমাত্র একজনের মধ্যে আছে, সে হলো উড়ানো। যদিও পুলিশ উড়ানোর থিওরিটা বিশ্বাস করে না, তবুও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কাগায়ের বস তার কথা মেনে নেয়। সে সাথে কাগায়াকে জানায় যে সামিট এবার নতুন একটা জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে যাতে হিবিস্কাস কোনোভাবেই অ্যাটাক করতে না পারে, এটাই এখন তাদেরকে নিশ্চিত করতে হবে। ওদিকে উড়ানো জিনের ফোন হ্যাক করে সেখান থেকে বাটারফ্লাই নামের একজনের ব্যাপারে জানতে পারে, যে কিনা পুলিশের সিকিউরিটি ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো লিক করছিল।
তবে পরদিন সুমিন যখন উড়ানোর কাছে এই ব্যাপারে জানতে চায় তখন সে কিছুই বলে না। এরই মাঝে কাগায়া অফিসে গিয়ে তার নামের একটা পার্সেল পায়। সে পার্সেলটা খুললে উড়ানোর একটা চিঠি খুঁজে পায়, যেখানে বলা ছিল তাদের ডিপার্টমেন্টের কেউ একজন ইনফরমেশন লিক করছে। তাই কাগায়া যেন বাটারফ্লাইয়ের থেকে সবসময় সতর্ক থাকে। চিঠিটা পড়ে কাগায়া নিশ্চিত হয়ে যায় যে আসলেই ডিপার্টমেন্টের মধ্যে কোনো মির্জাফর আছে, কিন্তু সেটা আসলে কে এটা সে বুঝতে পারছিল না। তাই সেখানে থাকা সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে কাগায়া। সেদিন সে বাড়ি ফিরে তার গার্লফ্রেন্ড মিনোরিকে দেখে ভীষণ অবাক হয়, কারণ মিনোরির ফিরতে আরো কিছুদিন সময় লাগার কথা। কিন্তু মিনোরি জানায় তার কাজ দ্রুতই শেষ হয়ে গিয়েছে, তাই সে আর ওখানে দেরি করেনি। এমন সময় কাগায়া হঠাৎ মিনোরির কাছে এক্সট্রা ফোন দেখে অবাক হয়। তখন মিনোরি জানায় ওই ফোনটা সে বিজনেসের কাজে ব্যবহার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এর আগে কখনোই কাগায়া তার কাছে এই ফোনটা দেখেনি, তাই তার মনে একটু সন্দেহ জাগে। রাতে মিনোরি ঘুমাতে গেলে কাগায়া তার সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করতে শুরু করে এবং সেখান থেকে আরো একটা অদ্ভুত বিষয় সামনে আসে তার। সে দেখতে পায় মিনোরি কোরিয়া থেকে ফ্লাইটের পরিবর্তে বোটে করে এসেছে, কিন্তু অযথা এত এক্সট্রা জার্নি করার মানে কি? এসব দেখে কাগায়ার কেন যেন মনে হচ্ছিল মিনোরি কোনোভাবে হিবিস্কাসের সঙ্গে জড়িত নয়। তো সত্যিটা বের করার কোনো উপায় না পেয়ে সে পরদিন তার সিনিয়রের কাছে গিয়ে বিষয়টা খুলে বলে এবং তাকে জানায় যে সে উড়ানোকে খোঁজার জন্য কোরিয়া যেতে চায়। সবটা শোনার পর সিনিয়রও তার সঙ্গে কোরিয়া যেতে চায়। সেটা শুনে কাগায়া খুব খুশি হয়, কারণ এই মুহূর্তে সে তার সিনিয়রকে ছাড়া কাউকেই বিশ্বাস করতে পারছিল না। তো তারা কোরিয়া যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সেই রাতে কাগায়ার সিনিয়র তাকে একটা হোটেলে ডেকে পাঠায়। সেখানে গিয়ে কাগায়ার সঙ্গে সেই তমিতা নামের লোকটার দেখা হয়। কাগায়ার সিনিয়র তমিতাকেও তাদের প্ল্যানে ইনক্লুড করতে চাচ্ছিল, তবে তমিতা কোনোভাবেই তাতে রাজি হচ্ছিল না, কারণ এতে তার ওয়াইফের জীবনে রিস্ক হতে পারে। তখন কাগায়া তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে থাকলেও তাদের জীবনের রিস্ক হবে, কিন্তু তমিতা তার কথা মানতে চায় না। তখন সিনিয়র তমিতার কাছ থেকে তার মোবাইলটা চেয়ে নেয়। এরপর সেটা চেক করে দেখে উড়ানো অলরেডি তমিতার মোবাইল হ্যাক করে বসে আছে। তমিতা বিশ্বাসই করতে পারছিল না তার মোবাইল হ্যাক হতে পারে। গতবার তার ওয়াইফ কিডন্যাপ হওয়ার পর থেকে সে একটা মুহূর্তের জন্য তার মোবাইল হাতছাড়া করেনি, তাহলে এমনটা কি করে হলো সে কিছুই বুঝতে পারছিল না। তখনই হঠাৎ তার ওই রেস্টুরেন্টের কথা মনে পড়ে যায়। সে কাগায়াকে বিষয়টা জানানো মাত্রই সে বুঝে যায় এই সব কিছু ইয়ারফোনের কারণেই হয়েছে। তমিতা সেটা শুনে খুব টেনশনে পড়ে যায় এবং উড়ানোর হাত থেকে বাঁচার জন্য কাগায়াদের সাহায্য করতেও রাজি হয়। তো তাদের প্ল্যান অনুযায়ী প্রথমে তমিতা এবং আসামি মেসেজের মাধ্যমে কোরিয়া যাওয়ার ব্যাপারে ডিসকাস করে, যাতে এই বিষয়টা উড়ানোর চোখে পড়ে। ঘটনাক্রমে উড়ানো তাদের ফাঁদে পা দিয়ে দেয়। আসামি কোরিয়া আসছে দেখে সে প্রচন্ড খুশি হয়। সে স্বপ্ন সাজাতে শুরু করে যে এবার যেভাবেই হোক আসামিকে এনে তার একটা প্রতিমূর্তি তৈরি করে আজীবনের জন্য কাছে রেখে দেবে সে। যাই হোক, পরদিনই তমিতা এবং আসামি কোরিয়া পৌঁছে একটা হোটেলে গিয়ে ওঠে। উড়ানো আগে থেকেই সেই হোটেলের ইনফরমেশন বের করে রেখেছিল, তাই কিছুক্ষণের মধ্যে সেও সেখানে পৌঁছে যায়। কিন্তু তার জানা ছিল না কাগায়ারাও সেখানে লুকিয়েছিল। উড়ানো যখন হোটেলের লিফটে উঠে তখনই কাগায়ার টিম লিফটের সবগুলো এক্সিট পয়েন্ট ব্লক করে ফেলে তাকে ধরার জন্য। লিফট খোলার সাথে সাথেই তারা উড়ানোকে পাকড়াও করে ফেলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় লোকটা তো উড়ানো ছিলই না। আসলে উড়ানো সব সময় ব্যাকআপ প্ল্যান সঙ্গে নিয়ে চলতো, তাই সে আগে থেকেই কিছু র্যান্ডম লোককে ঠিক করে রেখেছিল যারা হুবহু উড়ানোর মতো পোশাক পরেই সেদিন হোটেলের লিফটে উঠবে। এভাবে সে আবারও পুলিশদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সফল হয়। তবে এসবের মাঝে কাগায়ার টিমের একজন মারা যায়। তো ওই রাতে কাগায়া এবং তার সিনিয়র এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিল, তখনই কাগায়ার কাছে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কলটা উড়ানোই করেছিল। সে প্রথমে কাগায়াকে নিয়ে কিছু হাসি তামাশা করে। এরই মাঝে একটা ড্রোন এসে তাদের সামনে দাঁড়ায়। এই ড্রোনটাও উড়ানোই পাঠিয়েছিল। এরপর সে কাগায়াকে আবারও সতর্ক করে দেয় যে সে যেন কারো উপর অন্ধবিশ্বাস না করে, তার আশেপাশে সব সময় সতর্ক দৃষ্টি রাখে। এই বলেই সে কলটা কেটে দেয়, আর সাথে সাথেই ড্রোনের ভেতর থাকা বোমটা ব্লাস্ট হয়ে যায়। তবে সৌভাগ্যবশত কাগায়াদের কোনো ক্ষতি হয় না। এদিকে সুমিন সেই রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ একটা লোক তাকে কিডন্যাপ করে। তাকে দেখে সুমিন প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এখানে গল্পের আরো একটা রহস্য সামনে আসে। মূলত সুমিন তার মায়ের যে গল্প উড়ানোকে শুনিয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে। সে ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে মানুষ হয়েছে। এরপর তার চাচা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু চাচার কাছে যাওয়ার পর সুমিনের জীবনটা নরক হয়ে ওঠে। চাচা তাকে প্রতিনিয়ত অত্যাচার করত। সুমিনের পিঠের দাগগুলো সেটারই প্রমাণ। চাচার হাত থেকে বাঁচার জন্যই সে হিবিস্কাসে যোগ দেয়, কারণ সে ভালো করেই জানতো তার চাচা হিবিস্কাসের মতো এত বড় গ্যাংয়ের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টাও করবে না।
তবে আজ সুযোগ বুঝে তার চাচা আবারও তাকে টর্চার করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ উড়ানো সেখানে পৌঁছে গিয়ে লোকটাকে মেরে সুমিনকে বাঁচিয়ে নেয়। সুমিন তাকে সেখানে দেখে অবাক হয়ে যায়। তখন উড়ানো জানায় যে সে প্রথম দিন থেকেই সুমিনের মোবাইল হ্যাক করে তার উপর নজর রাখছিল এবং তার অতীতের সমস্ত রহস্য সম্পর্কেও উড়ানো জানত। সেটা শুনে সুমিন খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর উড়ানো তার কাছে তার চাচাকে ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সুমিন প্রথমে রাগের মাথায় লোকটাকে মারতে যায়, কিন্তু তার করুণ আর্তনাদ শুনে আর আঘাত করাটা সম্ভব হয় না তার পক্ষে। এরপর উড়ানো তাকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে কথায় কথায় সুমিন তাকে বলে সেও উড়ানোর ব্যাপারে টুকটাক খোঁজ খবর নিয়েছে। উড়ানো যে ছোটবেলা থেকেই তার মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়েছে এটা সুমিন জানত। উড়ানো সেটা শুনে বেশ ইমোশনাল হয়ে পড়ে। অতীতের কথাগুলো মনে পড়তে থাকে তার, তবে সে কোনো রিয়্যাক্ট করে না। এরপর রাতে সুমিন নিজেই উড়ানোর সঙ্গে একই বেডে ঘুমানোর জন্য রিকোয়েস্ট করে। যেহেতু মেয়েটা অলরেডি অনেক ভেঙে পড়েছিল তাই উড়ানো আপত্তি করে না। সুমিন চুপচাপ তার পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। আসলে সে ধীরে ধীরে উড়ানোকে ভালোবাসতে শুরু করেছিল, তবে উড়ানো সেটা বুঝেও না বোঝার ভান করে, কারণ সে তো অন্য কাউকে ভালোবাসে। যাই হোক, পরদিন সকালে ঘুম থেকে উঠে সুমিন দেখতে পায় উড়ানো নিজ হাতে তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। সেটা দেখে সুমিন খুব খুশি হয়ে যায়। এদিকে কাগায়া কোরিয়া থেকে ফেরার পর মিনোরি তাকে কিছু বলতে চাইছিল। সেটা দেখে কাগায়া ভাবে মিনোরি নিশ্চয়ই তার কোনো গোপন প্ল্যানের ব্যাপারে বলতে চাচ্ছে, কিন্তু বেচারি মিনোরি কিছু বলার আগেই হঠাৎ করে তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। কাগায়া তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে সে জানতে পারে যে মিনোরি 3 মাসের প্রেগনেন্ট। কাগায়া মিনোরিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মিনোরি জানায় সে যখন কোরিয়াতে গিয়েছিল তখনই বিষয়টা জানতে পেরেছে, আর এই কারণেই সে ফ্লাইটের বদলে বোটে এসেছিল, কারণ ডাক্তার তাকে বলেছিল এই অবস্থায় ফ্লাইটে যাওয়া তার জন্য ঠিক হবে না। সেটা শুনে কাগায়া ডাবল খুশি হয়ে যায়। একদিকে বাবা হওয়ার খুশি, আর অন্যদিকে মিনোরি যে তাকে ধোকা দিচ্ছে না সেটা জানার খুশি। সে মিনোরিকে জিজ্ঞেস করে যে সে আগে বিষয়টা জানায়নি কেন। তখন মিনোরি বলে সে ভয় পেয়ে গিয়েছিল যে অতীতের ঘটনাগুলোর কারণে হয়তো কাগায়া তার সন্তানকে ভালোবাসতে পারবে না, কারণ সেও তো ছোটবেলা থেকেই তার মায়ের কাছে অত্যাচারিত হয়েছে। হয়তো এই কারণে তারও নিজের সন্তানের প্রতি বিতৃষ্ণা তৈরি হতে পারে। তবে কাগায়া তাকে আশ্বস্ত করে যে মায়ের কাছে অত্যাচারিত হওয়ার কারণে সে নিজের সন্তানের প্রতি আরও বেশি দায়িত্বশীল হবে, যাতে তার সন্তানকে কখনো তার মতো কষ্ট না পেতে হয়। তার কথা শুনে মিনোরি একটু স্বস্তি পায়। অন্যদিকে সুমিন যখন জানতে পারে উড়ানো আসামির সঙ্গে দেখা করতে গিয়েছে তখন সে ভীষণ রেগে যায়। সেদিন উড়ানো বাড়ি ফিরতেই সুমিন তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। একটা পর্যায়ে সে উড়ানোকে তার মনের কথাটা খুলেই বলে। তখন উড়ানো তাকে বোঝায় যে তার মতো একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালে সুমিনের জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুমিন তার কথা মানতে চায় না। সে উড়ানোকে ভালোবাসে, এটাই তার শেষ কথা। এদিকে কাগায়া একা অফিসে বসে কাজ করছিল। তখনই হঠাৎ উড়ানোর বলা কথাগুলো তার মনে পড়ে যায়। সে কৌতূহলবশত সামিটের সিকিউরিটি লিস্ট চেক করলে একটা অদ্ভুত বিষয় সামনে আসে। সে দেখতে পায় এখন পর্যন্ত উড়ানো বা তার লোকদের হাতে যারা মারা গিয়েছে তাদেরকে অনেক আগেই পুলিশ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল। তাহলে এরপরও তারা সামিটের সিকিউরিটি টিমের মতো এত ইম্পর্টেন্ট জায়গায় কাজ করছে কিভাবে? এই হিসাবটাই কাগায়া মিলাতে পারছিল না। তো এরই মাঝে উড়ানো আবার কিলার বি নামের একটা গেম পাবলিশ করে এবং রাতারাতি সেই গেম ভাইরাল হয়ে যায়। গেমটা সবার এত পছন্দ হয় যে মানুষ রাত দিন শুধু সেই গেমই খেলতে থাকে। আর ততক্ষণে উড়ানো চুপিসারে জিনের আস্তানা থেকে পালিয়ে যায়। পরদিন সুমিন যখন বিষয়টা গিয়ে জিনকে জানায়, জিন প্রচণ্ড রেগে যায়। তখন সুমিন জিনের কাছে জাপানে যাওয়ার পারমিশন চায়, কারণ সে বুঝে গিয়েছিল উড়ানো নিশ্চয়ই জাপানে আসামির সঙ্গে দেখা করতে গিয়েছে। জিন তাকে পারমিশন দিলে সুমিন জাপানে যাওয়ার প্রিপারেশন নিতে শুরু করে। ওদিকে উড়ানো ততক্ষণে বর্ডার ক্রস করে জাপানে পৌঁছে যায়। সেখানে তার 2 শিষ্য তার জন্য অপেক্ষা করছিল। উড়ানো তাদের সঙ্গে মেইন সিটির উদ্দেশ্যে রওনা হয়। তখনই তার কাছে জিনের কল আসে। সে উড়ানোকে জেরা করতে শুরু করে যে সে এভাবে শেষ মুহূর্তে জিনকে ধোকা দিল কেন। তখন উড়ানো তাকে জানিয়ে দেয় যে সে কোনো ধোকা দেয়নি, সে সামিটে অ্যাটাকের সমস্ত ব্যবস্থা করে এসেছে। জিন তখন তার কথা মেনে নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে। এরপর পরদিন আসে সেই কাঙ্ক্ষিত সামিট। সবাই নিশ্চিত ছিল যে এখানে উড়ানো অ্যাটাক করতে পারবে না, কিন্তু কাগায়ের মনে হচ্ছিল উড়ানো নিশ্চয়ই আসবে। এরই মাঝে হঠাৎ এক ঝাঁক ড্রোন এসে পুরো এরিয়াটা ঘিরে ধরে। সেটা দেখে কাগায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝে গিয়েছিল ওই ড্রোনগুলোর মধ্যে নিশ্চয়ই বোম আছে, কারণ এর আগেও তো তাদের উপর ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো একজন মানুষের পক্ষে এতগুলো ড্রোন একসাথে অপারেট করা কিভাবে সম্ভব? আসলে উড়ানো যে গেমটা পাবলিশ করেছিল সেটাই ছিল এই ড্রোনগুলোর অপারেটিং সিস্টেম।
অর্থাৎ বর্তমানে যে মানুষগুলো ওই গেমটা খেলছে তারা আসলে শুধু গেমই খেলছে না, বরং গেমের মাধ্যমে নিজের অজান্তেই এই ড্রোনগুলোকেও অপারেট করছে। তো এরই মাঝে একটা ড্রোন ব্লাস্ট হয়েছে, সেটা দেখে কাগায়া দৌড়ে গিয়ে প্রেসিডেন্টকে একটা সেফ জায়গায় ট্রান্সফার করে। তারপর তার টিমকে নিয়ে পৌঁছে যায় ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করতে। তারা জ্যামারের মাধ্যমে ড্রোনগুলো নিষ্ক্রিয় করে দেয়, কিন্তু তখনই হঠাৎ কাগায়া লক্ষ্য করে ওই ড্রোনগুলোর মধ্যে কোনো বোম নেই। তার মানে এবারও তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে। দুঃখের বিষয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কেননা জিন ততক্ষণে বোম ব্লাস্টের ভয় দেখিয়ে প্রেসিডেন্টের কাছ থেকে $2 বিলিয়ন বাগিয়ে নেয়। আর এটাই ছিল জিনের আসল প্ল্যান। তো টাকাগুলো পেয়ে জিন প্রচন্ড খুশি হয়, কিন্তু তার সেই খুশি বেশিক্ষণ টিকে না। হঠাৎ করে অন্য কেউ তার কম্পিউটারে হ্যাক করে তার অ্যাকাউন্ট একেবারেই ফাঁকা করে ফেলে। জিন সেটা দেখে ভীষণ ক্ষেপে যায়। এরই মাঝে উড়ানো তাকে কল করে জানায় যে সে জিনের সমস্ত ফ্রড সম্পর্কে জেনে গিয়েছে, আর তাই সেই ফ্রডের টাকা সে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। জিন তার কথা শুনে হতবাক হয়ে যায়। আসলে সে ওই বাটারফ্লাই নামক ব্যক্তির সঙ্গে মিলে হিবিস্কাসকে ডাবল ক্রস করার চেষ্টা করছিল, কেননা হিবিস্কাসের আসল প্ল্যান ছিল সামিটে বোম ব্লাস্ট করে প্রেসিডেন্টকে মেরে ওই দুই দেশের সম্পর্ক নষ্ট করা। কিন্তু জিন সেই প্ল্যান উপেক্ষা করে নিজের পকেট ভারী করার নতুন প্ল্যান বানায়, আর এই বিষয়টা উড়ানো জেনে যায়। তাই সে জিনের প্ল্যানের উপর ডাবল ক্রস করে তাকেই নিঃস্ব বানিয়ে দেয়। সেই সাথে হিবিস্কাসের অথরিটিকেও জিনের ব্যাপারে জানিয়ে দেয়। বিষয়টা জানা মাত্রই হিবিস্কাসের গার্ডরা পৌঁছে যায় জিনের কাছে। জিন বুঝে গিয়েছিল তার আর বাঁচার কোনো উপায় নেই, তাই সে নিজেই সুইসাইড করে নেয়। ওদিকে উড়ানো চলে যায় আসামির বাড়ির সামনে। সেখানে গিয়ে আড়াল থেকে মন ভরে আসামিকে দেখতে থাকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, এখন আর আসামির প্রতি সে ওই টানটা অনুভব করছিল না, বরং তার বারবার সুমিনের কথা মনে পড়ছিল। তখন সে বুঝতে পারে তার মনের রাজ্য এখন সুমিন দখল করে নিয়েছে, তাই সে চুপচাপ সেখান থেকে ফিরে যায়। কিন্তু যাওয়ার পথে হঠাৎ সুমিন তার সামনে চলে আসে। সে রাগের মাথায় উড়ানোর দিকে গান পয়েন্ট করে জানতে চায় যে সে আসামির সঙ্গে দেখা করেছে কিনা। তখন উড়ানো জানায় সে আসামির সঙ্গে দেখা করেনি, আর করার ইচ্ছেও নেই। তার কারণ হচ্ছে সুমিন। তবে সে যেহেতু সুমিনকে ধোঁকা দিয়েছে, তাই এখন সে সুমিনের হাতে মরতেও প্রস্তুত। সুমিন সেটা শুনে ইমোশনাল হয়ে যায় এবং উড়ানোকে মারার বদলে সে উড়ানোর উপর অ্যাটাক করার জন্য লুকিয়ে থাকা পুলিশদেরকে গুলি করে উড়ানোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সৌভাগ্যবশত একটা গুলি তার পেটেও লেগেছিল, তাই উড়ানো তাকে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে আগে তার পেট থেকে গুলিটা বের করে। এরপর তার জন্য মেডিসিন আনতে বাইরে বেরোলেই হঠাৎ কাগায়ের সিনিয়র এসে তার পায়ে গুলি করে দেয়। ঠিক সেই মুহূর্তে কাগায়ও সেখানে চলে আসে। তবে উড়ানোর উপর অ্যাটাক করার বদলে সে তার সিনিয়রের দিকেই গান পয়েন্ট করে, কারণ সে জেনে গিয়েছিল ওই বাটারফ্লাই আর কেউ নয় বরং তার সিনিয়র নিজেই, যাকে কাগায়া সব থেকে বেশি বিশ্বাস করত। সে খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে ওই মারা যাওয়া সব এজেন্টদেরকে তার সিনিয়রই বেছে বেছে টিমে অ্যাড করেছিল, আর তারা সবাই কোনো না কোনোভাবে হিবিস্কাসের সঙ্গে কানেক্টেড ছিল। সেখান থেকেই কাগায়া তার সিনিয়রের রহস্যটা উদ্ঘাটন করে। লোকটা যখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, তখন সে কাগায়াকে গুলি করে মারতে চায়। তবে সে কিছু করার আগেই উড়ানোই তাকে গুলি করে দেয়। তবে লোকটা মরার ঠিক আগ মুহূর্তে উড়ানোর বুকে গুলি করলে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। কাগায়া তখন দৌড়ে চলে যায় উড়ানোকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কাগায়ের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে উড়ানো। সে সব সময় কাগায়াকে বন্ধু বলে সম্বোধন করত, তবে আজ কাগায়া বুঝতে পারছে উড়ানো সত্যিই তাকে বন্ধু মানত। তাই তার মৃত্যুতে কাগায়া ভীষণ ভেঙে পড়ে। এমন সময় হঠাৎ কেউ একজন কাগায়ের মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর পরদিন যখন তার জ্ঞান ফেরে, তখন জানা যায় উড়ানোর লাশটা গায়েব হয়ে গিয়েছে, কিন্তু সেটা কে নিয়ে গিয়েছে এটা কারো জানা নেই। এরপর আমরা সুমিনকে দেখতে পাই। সে শহর থেকে দূরে একটা নতুন বাড়িতে থাকতে শুরু করেছিল, আর তার সাথে ছিল উড়ানো। তাহলে কি উড়ানো সেদিন মারা যায়নি? আসলে সুমিনের সঙ্গে এখন যাকে দেখা যাচ্ছে সে উড়ানো নয় বরং তার প্রতিমূর্তি। সেদিন সুমিন উড়ানোর লাশটা তুলে এনে তার মূর্তি বানিয়ে নিজের কাছে রেখে দেয়, আর তার সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে আজকের গল্পটা নিয়ে আমার কিছুই বলার নেই, শুধু এটাই বলবো যে গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।